যা যা শুনলাম তোর কাছে অর্ণব, সেটা হচ্ছে বিশাল ইন্টারেস্টিং ফ্যাক্টস। অ্যান্ড আমার মতো অনেক দর্শক বন্ধুরাই এত কিছু ফ্যাক্টস জানতো না। ভেতরে এত রকমের গেম, মানে আনোয়ার আলী একটা আমরা স্কিলফুল প্লেয়ার তো মাঠে দেখেছি, বাট মাঠের বাইরেও যে এত ভালো স্কিলফুল প্লেয়ার সেটা আমরা এখন এখন জানতে পারছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আর অ্যানাদার এপিসোড অফ গেম উইথ গুরুস, যেখান থেকে হয় বাঙালিরা ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে অর্ণব। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব আনোয়ার আলী সাগা। আনোয়ার আলী একটা, আমরা যেটা জানি যেটা হচ্ছে আনোয়ার আলী একটা প্রমিসিং একটা ইয়াং ফুটবলার, সেন্টার ব্যাক, যিনি ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমেও কনসিস্টেন্টলি পার্টিসিপেট করেন এবং আগের বছরে মোহনবাগানের হয়েও খেলেছেন। উনি একজন স্কিলফুল প্লেয়ার অ্যান্ড খুবই ইয়াং প্রমিসিং প্লেয়ার। বাট এই আনোয়ার আলী লাস্ট কাপল অফ মান্থস থেকে নিউজে কিন্তু আছেন। বাট নিউজে থাকার কারণ হচ্ছে কিছু রং রিজনসে। সো বন্ধুরা, লেটস স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড আমরা সেইটা নিয়ে আজকে ডিসকাস করব আমাদের ভিডিওতে। তো প্রথম যে জিনিসটা আমরা ডিসকাস করব, আমাদের প্যানেলে অর্ণব আছেন, সেটা হচ্ছে এই যে আমরা একটা অর্ডার শুনেছি এআইএফএফ এর থেকে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে। সেইটা আসলে কিসের অর্ডার, বা কেন অর্ডারটা ওনার আনোয়ার আলীর কাছে এসছে, সেটা অর্ণব একটু আমাকে জানাও। তো নমস্কার বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম প্রবাবলি ইনভেস্টিগেটিভ একটা সিরিজ, প্রথম ইনভেস্টিগেটিভ এপিসোড। আর এটা আমাদের আইএসএল সিরিজেরই পার্ট। তো যেমন আপনারা সবাই নজর রেখেছেন, লাস্ট দুদিন ধরে প্রায় তোলপাড় বেঁধে গেছে বাঙালির ফুটবল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং বিগত কয়েক মাস ধরে, যেরকম কিশোর বলছিল, আনোয়ার আলী, স্টার ইন্ডিয়ান ফুটবলার, স্টার ইন্ডিয়ান সেন্টার ব্যাক, তিনি কিন্তু নিউজে ছিলেন ফর অল দি রং রিজনস। নাও somebody will say wrong reasons, somebody will say right reasons, সেটা তাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। বাট আমার মনে হয়েছে, বা আমাদের গেম উইথ গুরুজের মনে হচ্ছে যে হি হ্যাজ বিন মেকিং হেডলাইন্স ফর অল দি নট সো কারেক্ট রিজনস, যদি রং রিজনস না বলি। তো নাও প্রথমেই যেটা কিশোর বললো, যেটা আমাকে কিশোর জিজ্ঞেস করলো, সেটা হচ্ছে দ্য অর্ডার বাই দি এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আর সেটা, সেই অর্ডারটা কি এসছে। তো এএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজকে মানে 10ই সেপ্টেম্বর একটা অর্ডার রিলিজ করেছে উইথ রেসপেক্ট টু দি হোল অনগোয়িং যে অ্যাপিল বা যে ডিসকাশন বা যে হিয়ারিংস চলছিল এএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। এবং দ্য ডিসিশন দ্যাট হ্যাজ কাম আউট ইজ ল্যান্ডমার্ক অ্যান্ড ইজ গোয়িং টু বি হ্যাভ আ ল্যান্ডমার্ক, what should I say, landmark precedence in the history of world transfers, because probably প্রথমবার হিস্ট্রিতে কোনো লোন ট্রান্সফার নিয়ে একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি অফ আ ফেডারেশন হ্যাজ রিলিজড অ্যান অর্ডার। অ্যান্ড যেরকম আপনারা জানেন, গ্লোবাল ট্রান্সফার মার্কেট ইজ আ $1 billion মার্কেট, অ্যান্ড অল অফ দিস things that come out here and there, all of these orders will have a long precedence in futures to come. So আমরা জানি না এই ডিসিশনটা কতদিন, মানে কত কত দিন বা কত কত টাইমসের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমেই যেটা কিশোর জিজ্ঞেস করলো, দি অর্ডারটা কি। তো অর্ডারে যেমন আপনারা জানেন, প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলীর একটা প্লেয়ার স্যাংশন লেগেছে, একটা স্পোর্টিং স্যাংশন লেগেছে, যেটা ধরুন তিনি 4 মাসের জন্য ব্যান্ড। আর এই 4 মাস কিন্তু হ্যাজ অলরেডি স্টার্টেড ফ্রম দি অর্ডার দ্যাট হ্যাজ কাম। সো 10 সেপ্টেম্বর থেকে এই ব্যান্ডটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো প্রবলি জানুয়ারির মিড বা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক অব দি আনোয়ার আলীকে এই ট্রান্সফার ব্যান্ডটাকে সার্ভ করতে হবে, এই সরি স্পোর্টিং ব্যান্ডটাকে সার্ভ করতে হবে। উইচ মিনস ইস্ট বেঙ্গল উইল লুজ আউট আনোয়ার আলী ফর প্রবলি দি ফার্স্ট হাফ অফ দি আইএসএল, অ্যান্ড স্টার্টিং অফ দি সেকেন্ড হাফ অফ দি আইএসএল হয়তো আনোয়ার আলী উইল নট বি ফিচারিং ফর ইস্ট বেঙ্গল ইন দি স্টার্টিং 11 বা ইন দি স্কোয়াড। তো আনোয়ার আলী হ্যাজ সার্ভড আ ফোর হ্যাজ উইল হ্যাভ টু সার্ভ আ 4 মান্থ স্পোর্টিং ব্যান্ড, যেটা প্রথম অর্ডার এসছে। এবং এই স্পোর্টিং ব্যান্ডটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে যখন ব্রেকস চলবে, মানে এরকম না যে ব্রেকসে ওই ব্যান্ডটা চলতে থাকবে, ব্রেকসে ব্যান্ডটা পজ হয়ে যাবে। জাস্ট ইন দি সিজন ওয়ার এভার দেয়ার উইল বি গেমস, তখন আনোয়ার আলী বসে থাকবে। তো 4 মাস এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে ব্যান দিয়েছে। দিল্লি ফুটবল ক্লাব, যে প্যারেন্ট ক্লাব ছিল আনোয়ার আলীর, তাকে এবং ইস্টবেঙ্গল ক্লাব, যে ট্রান্সফার্ড ইন ক্লাব হতে চলেছে, তাদেরকে প্লেয়ার ইন্ডিউস করার জন্য দুটো ট্রান্সফার সিজন তাদের ওপর ব্যান লেগেছে। আর লাস্টলি মোহনবাগানকে, বিকজ মোহনবাগান ওয়াজ দি লুজিং পার্টি, তো মোহনবাগানকে এখানে 12.9 crores, অ্যারাউন্ড 13 crores এর কম্পেনসেশন দিতে হবে বাই, অ্যাকর্ডিং টু দি এএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি, বাই অল দি থ্রি পার্টিস উইচ ইনক্লুড আনোয়ার আলী, দিল্লি ফুটবল ক্লাব অ্যান্ড ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, তিনজনকে মিলে তাদেরকে 13 কোটি টাকা বা 12.9 crores দিতে হবে।
এবার এই 12.9 ক্রোর্সটা কি করে ক্যালকুলেট করা হয়েছে কিশোর? তুই এটা জিজ্ঞেস করার আগে আমি বলে দিচ্ছি। 12.9 crores এর 8.4 crores is being calculated as তার অ্যানুয়ালি কারেন্ট স্যালারি উইথ মোহনবাগান, যেটা 3 বছরের কন্ট্রাক্ট ছিল। তো 2.8 প্লাস 2.5 ক্রোর্স এর তার অরিজিনাল কন্ট্রাক্ট ছিল, আর ইস্ট বেঙ্গলে সাইন করার জন্য যে অ্যাভারেজ আউট হয়েছে তার স্যালারি, সেটা হচ্ছে 2.8 ক্রোর্স ইন্টু 3, উইচ অ্যাকাউন্টস ফর 8.4 ক্রোর্স। দেন 2 কোটি টাকার ট্রান্সফার ফি দিতে হবে, যেটা হচ্ছে দিল্লি এফসি কে মোহনবাগান দিয়েছিল যখন আনোয়ার আলীকে সাইন করেছিল তারা ট্রান্সফারে লোনে। এবং 2.5 crores ফর দি irreparable damage and the replacement costs for that will come from Mohun Bagan. So এই তিনটে জিনিস নিয়ে 8.54 crores for the salary, 2 crores for the transfer, আর 2.5 crores on the damage or the replacement cost হিসাবে 12.9 crore বা 13 কোটি টাকার একটা পেনাল্টি মোহনবাগানকে অফার করতে হবে ফ্রম দিস থ্রি পার্টিস, আনোয়ার আলী, দিল্লি ফুটবল ক্লাব অ্যান্ড ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। যেটা হয়তো 13 কোটি টাকা ইন টার্মস অফ টুডে স্পোর্টস হয়তো বিশাল কিছু নয় কিশোর, কিন্তু মানে there are other things also associated, like the transfer, like the sporting ban on Anwar Ali, which will let him not play for the four months to come. And অবশ্যই যেটার জন্য তোর চোখটা সবচেয়ে বেশি গোল হয়েছিল, যে দুটো ট্রান্সফার মার্কেট কিন্তু ব্যান হবে বা হয়ে গেছে ইস্ট বেঙ্গল বা দিল্লি ফুটবল ক্লাব, আপকামিং ট্রান্সফার মার্কেটগুলো, ট্রান্সফার উইন্ডোগুলো ব্যান থাকবে তারা। অর্ণব, আমরা যেটা অনেক শুনেছি ইংলিশ চ্যাম্পিয়নশিপ বা স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ফুটবল টিমস, যেমন পিএসজির মতো টিমস অনেকবার ব্যান হয়েছে, বার্সেলোনা একটা সিজন পুরো ব্যান হয়েছিল, নেইমারের একটা সাগা ছিল। কিন্তু এগুলো সব ট্রান্সফার, বাট লোন লোনের হিসেবে এটা আমি প্রথমবার শুনলাম। অ্যান্ড সেই জন্য একটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা নতুন জিনিস, অ্যান্ড আমাদের জন্য নতুন জিনিস যে কি কি নিয়ম আছে। প্লাস আমরা ইন্ডিয়ান ফুটবল বা ইন্ডিয়ান স্পোর্টস ফ্যানরা আমরা অনেকটা আইপিএল নিয়ে এটা জানি। আইপিএল এরকম একটা হয়েছিল যেটা হচ্ছে জাদেজা, রবীন্দ্র জাদেজা যখন কোচি টাস্কার্সের হয়ে খেলতো, তখন উনি মুভ করেছিলেন, চেন্নাই মুভ করতে চেয়েছিলেন বিকজ অফ দিস হিডেন ক্লজেস। বাট সেটা আইন বা রুলস এর অনুযায়ী ছিল না, সেই কারণে তাকে 2 বছরের জন্য ব্যান করেছিল বিসিসিআই। আমি এই জিনিসটা নিয়ে, যে আনোয়ার আলী সাগাটাকে নিয়ে আমি আরো একটু এগোবো। সেটা হচ্ছে কি এমন হয়েছিল যে এই ব্যান বা এই যে তিনটে দুটো টিমকে, এই যে দিল্লি ফুটবল প্লাস হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল এফসি, এরাও জড়িত। তো কি এমন হয়েছিল যে জিনিসটা যে এত বড় একটা ডিসিশন নিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি এআইএফএফ এর? কারেক্ট। তো এবারে আমরা একটু টাইম লাইনটা চোখ বলাই, ঠিক আছে? তো টাইম লাইনে আমি আসবো কারেন্ট টাইম লাইনটাতে, বাট আমি স্টার্ট করবো ফ্রম দি স্টার্ট। তো 2017 আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইন্ডিয়াতে, যেটা সবারই মনে আছে। এবং আনোয়ার আলী ওয়াজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স যে ওই আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাই ছিল। এবং সেই ওয়ার্ল্ড কাপ থেকেই আনোয়ার আলী হ্যাড আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার ইন হিজ গেম। তিনি ভালো বল প্লেইং সেন্টার ব্যাক ছিলেন, তিনি পিছন থেকে আক্রমণ তৈরি করতে পারতেন, ডায়াগোনাল বল বাড়াতে পারতেন, যেটা ইন্ডিয়ান ফুটবলে মানে খুবই রেয়ার ইন টার্মস অফ দি আদার প্লেয়ার্স। তো আনোয়ার আলী খুবই মানে প্রথম থেকেই কোয়াইট আ প্রমিসিং প্লেয়ার। এবং আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের পরে অগস্ট 2018-এ একটা কটিফ কাপ বলে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে ইন্ডিয়া আন্ডার 20 টিম খেলেছিল আর্জেন্টিনা আন্ডার 20 টিমের সাথে, যেখানে ইন্ডিয়া আন্ডার 20 টিম 2-1 বিট করে আর্জেন্টিনা আন্ডার 20 টিমকে। তো এই খেলাটাতে আনোয়ার আলীর একটা ফ্রি কিক থেকে, ডাইরেক্ট ফ্রি কিক থেকে গোলও ছিল। দিস ইজ অগস্ট 2018। অ্যান্ড তুই কি জানিস সেই আর্জেন্টিনা টিমটার কোচ কে ছিল? মারাদোনা? লিওনেল স্কালোনি। ও স্কালোনি, ইয়া আই জাস্ট, হ্যাঁ Lionel ঠিক ঠিক। Scaloni, the current world champion, current 2 times Copa America আহ, champion, was the then coach of Argentina under 20 team. সেই টিমকে ডাইরেক্ট ফ্রি কিকে গোল মেরেছিল আনোয়ার আলী। সো দিস টক্স অ্যাবাউট দি রেয়ারিটি অফ আনোয়ার আলী, একটা মানে কোয়ালিটি অফ দ্য প্লেয়ার। তো 2018 সিজনে আনোয়ার আলী সাইন্ড আ 3 ইয়ার্স ডিল উইথ মুম্বাই সিটি এফসি। ঠিক আছে, 2018 থেকে 2020 অব্দি হি সাইন্ড আ 3 ইয়ার্স, 2021 অব্দি হি সাইন্ড আ 3 ইয়ার্স ডিল উইথ মুম্বাই সিটি এফসি। নাও মুম্বাই সিটি এফসি থেকে তখন ও মিনেরভা পাঞ্জাব বলে একটা ফুটবল ক্লাবের সাথে জড়িত ছিল তখন। তো মিনেরভা পাঞ্জাব থেকে মুম্বাই সিটিতেও 3 বছরের ডিলে সাইন করে। 19-20-তে ও 18-19-এর সিজনটা, যে সিজনে প্রথম সাইন করে, ও জেনারেলি মোস্ট অফ দি টাইম ও ইন্ডিয়ান অ্যারোজের পার্ট ছিল। মানে ইন্ডিয়ান অ্যারোজ একটা তখন ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট একটা সেট আপ ছিল, তো ইন্ডিয়ান অ্যারোজেরই পার্ট ছিল অন লোন ফ্রম মুম্বাই সিটি এফসি। অ্যান্ড দেন ইন 1920 সিজন, এখানে একটা বড় সড়ো একটা হিস্ট্রি লুকিয়ে আছে। 1920 সিজনে আনোয়ার আলী ওয়াজ টু বি রেজিস্টার্ড ফর দি সিনিয়র টিম অফ দি মুম্বাই সিটি এফসি। এবারে তুই জানিস প্লেয়ার রেজিস্ট্রেশন হওয়ার সময় একটা মেডিকেল চেক আপ হয়। তো ইট ওয়াজ এ রেগুলার মেডিকেল চেক আপ, সেখানে একটা হার্ট কন্ডিশন পাওয়া যায় আনোয়ার আলীর, which got him banned by the All India Football Federation from participating in professional football. This is 2019-20 সিজন আই এম টকিং অ্যাবাউট। 2019 সিজনে, এবং এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করে আনোয়ার আলী, এবং আনোয়ার আলী যে টিমটা তখন মিনারেল পাঞ্জাব বা দিল্লি ফুটবল ক্লাবের হয়ে
তো তারা মিলে আনোয়ার আলীকে সাপোর্ট করে, তারা আনোয়ার আলীকে খেলতে দেয়, ট্রেন করতে দেয়, এবং অবশ্যই দিল্লি হাইকোর্টে লড়াই করে, এবং এই যে ব্যান্ডটা ছিল সেটাকে আপলিফ্ট করে। 2021 মেতে আনোয়ার আলী দিল্লি ফুটবল ক্লাবের সাথে 5 বছরের ডিলে সাইন হয়। ঠিক আছে, যেই কন্ট্রাক্টটা উড বি টিল 2027 অ্যাপারেন্টলি। এই টাইম লাইনটা মনে রাখবি, 5 বছরের ডিলে সই করে 2021-এ। 2027 অব্দি ওর কন্ট্রাক্ট ছিল অ্যাপারেন্টলি, সরি 2026 অব্দি কন্ট্রাক্ট ছিল অ্যাপারেন্টলি। অ্যান্ড 2021 সিজনে, যে সিজনে ওর মানে ব্যান্ডটা আপলিফ্ট হয়ে যায় এবং সে দিল্লি ফুটবল ক্লাবে সাইন করে, সেই সিজনে ডুরান্ড কাপ পেয়ে দারুণ খেলে আনোয়ার আলী, এবং আইএসএল এর, আইএসএল বলছিলাম, আই লিগ, যেটা সেকেন্ড ডিভিশন আমাদের, সেখানের ফার্স্ট হাফে দিল্লি ফুটবল ক্লাবের হয়ে ফাটিয়ে খেলে। তো যার ফলে কি হয়, জানুয়ারি 2022-তে ও জয়েন করে এফসি গোয়া অন এ লোন মুভ। এফসি গোয়াতে জয়েন করার পরে হি হ্যাড আগেন আ গ্রেট সিজন ফর এফসি গোয়া। এফসি গোয়াতে থাকার পরে জুন 2023-তে হি সাইন্ড অন আ 4-year লোন ডিল উইথ মোহনবাগান, which the total package of that contract was around 11 crores, 11 কোটি টাকার ওভারঅল প্যাকেজে সই করে। এবং এই প্যাকেজে প্রথম বছর সে পাচ্ছিল 1.5 কোটি টাকা, এবং পরের বছর অনওয়ার্ডস হি উড গেট আ স্যালারি অফ 2.5 crores। এর সাথে দিল্লি ফুটবল ক্লাব গট আ ট্রান্সফার ফি অফ 2 crores ফ্রম মোহনবাগান। তো টোটাল 11 কোটি টাকার টোটাল প্যাকেজটা ছিল। দেন এটা হচ্ছে জুন 2023, ঠিক আছে। জুন 2023 আনোয়ার আলী সাইন্স ফর মোহনবাগান, এভরিবডি ইজ হ্যাপি। আনোয়ার আলী অবশ্যই মোহনবাগান ফ্যানদের জন্য একটা খুশির দিন। বেস্ট প্লেয়ার, প্রবলি বেস্ট ইন্ডিয়ান ফুটবলার, কারেন্ট 24 বছর বয়সী, তখন তো আরো কম, 23 বছর বয়সী একটা এরকম লেভেলের একটা প্লেয়ারকে 4 বছর সই করেছে মোহনবাগান। তো মানে একটা বিশাল বিষয় ছিল। তো মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা একটা দারুণ দিন এসেছিল। এবং আনোয়ার আলী জয়েন করার সাথে সাথেই ডুরান্ড কাপ খেলে খুব ভালো, তারপরে ইনজিওর্ড হয়ে যায়। দেন হি অবভিয়াসলি, বিকজ ইট ওয়াজ এ লোন মুভ, সো হি মুভ ব্যাক টু মিনার্ভা পাঞ্জাব। ওখানে সে নিজের রিহ্যাব কমপ্লিট করে এবং আইএসএল এ ব্যাক করে। এবং আইএসএল এ ব্যাক করে যখন থেকে আনোয়ার আলী চলে গেছিল মোহনবাগান থেকে, মোহনবাগান লস্ট এফসি কাপ গেমস এগেন্স্ট দ্য লাইকস অফ বসুন্ধরা কিংস, উড়িষ্যা এফসি। বসুন্ধরা কিংস একটা একটা বাংলাদেশি ক্লাব, মানে বাংলাদেশি বেস্ট ক্লাব হতে পারে কিন্তু বাংলাদেশি ক্লাব। তাদের কাছে মোহনবাগান ড্র করে হোমে, অ্যাওয়ে থেকে হারে। আর উড়িষ্যার কাছে হারে, হতাশাজনক পারফরমেন্স দেয়। অনেক এক্সপেক্টেশন ছিল এফসি কাপে থেকে মোহনবাগানের, বাট দ্যাট ডিড নট টার্ন আউট। আর একটা কি ফ্যাক্টর ছিল আনোয়ার আলীর অ্যাবসেন্স। আগেন যখন আনোয়ার আলী চলে আসে, আস্তে আস্তে টিমটা আবার দাঁড়িয়ে যায়। আর অবশ্যই আমরা জানি লাস্ট সিজন মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন ছিল। তো একটা কি ফিগার আনোয়ার আলী ছিল এই পুরো সেটআপটাতে। এবারে এইসব কিছু চলতে চলতে আমি যদি নজর রাখি এবারে, তো যেটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে 15ই এপ্রিল, মানে এবারে জুন 2023 আমরা 15ই এপ্রিল চলে এসেছি। 15ই এপ্রিলে আমাদের আনোয়ার আলী মুম্বাই সিটিকে হারিয়ে মোহনবাগানের হয়ে আইএসএল শিল্ড জেতে। 15ই এপ্রিল মানে এই বছর 15 এপ্রিল 2024 আই এম টকিং অ্যাবাউট। তো 15ই এপ্রিল মোহনবাগানের হয়ে শিল্ড জেতে আনোয়ার। 27শে এপ্রিল আশিস নেগি ফ্রম খেলনাও টিভি, হি একটা টুইট করে, সেটা খুব ইন্টারেস্টিং। এই টুইটটা করে হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিআরএস কে নিয়ে, মানে যেটা হচ্ছে তোর রেজিস্ট্রেশন সিস্টেম, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম অফ অল ইন্ডিয়া ফুটবল, সেইটাকে নিয়ে একটা টুইট করে আশিস নেগি ফ্রম খেলনাও টিভি, যে বলে যে মানে মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মানে কিরকম অবস্থা সিআরএস এর, যে আনোয়ার আলী অ্যাপারেন্টলি আমরা শুনছিলাম 5 বছরের জন্য ছিল তোর দিল্লি এফসির সাথে, বাট অ্যাপারেন্টলি হি হ্যাড সাইন্ড আ 10 years কন্ট্রাক্ট উইথ দিল্লি এফসি উইচ উইল রান টিল 2030। আর এই ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে সিআরএস এ 5 বছরের বেশি কন্ট্রাক্ট তোর মানে চলেই না। তো দিল্লি ফুটবল ক্লাব পাঁচ পাঁচ করে দুটো কন্ট্রাক্ট, মানে 2021 থেকে 2026, 2026 থেকে আবার 2030, এরকম করে দুটো কন্ট্রাক্ট তৈরি মানে লোড করে দিয়েছিল সিআরএস এ। আর খুব মানে আশিস নাকি টুইটটা ছিল যে ভাই এএফএফ এ কি চলে, মানে কিভাবে এগুলো অ্যাপ্রুভ করে লোকজন, মানে কি খেয়ে থাকে কাজ করে লোকজন। তো দিস ওয়াজ আশিস নাকি হোল থট 27 এপ্রিল 2024 when he tweeted about it। এবারে মে 2 27 এপ্রিলের পরে মে 2 আশিস নাকি একটা টুইট করে, যেটা পরবর্তীকালে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে আশিস নাকি টুইট করে যে এই 4 বছরের যে ডিলটা আছে মোহনবাগানের সাথে আনোয়ারের, এটা নাকি ইলিগাল। ঠিক আছে, এইটার মানে এটার ব্যাক কি করে করে ও বলে যে ফিফার যে 2022 আরএসটিপি বা রেগুলেশন অন অফ অ্যান্ড স্ট্যাটাস অফ ট্রান্সফার ফর প্লেয়ার্স, যেটা যেটা ফিফার রেগুলেশন, সেটাতে নাকি লোন অফ লাইক মোর দ্যান আ সিজন ইজ ডিম টু বি ইলিগাল। ঠিক আছে, এটা ও টুইট করে। আর সেই হিসাবে ও বলে যে 4 বছরের এই লোন ডিলটা হয়তো ইলিগাল। কিন্তু এর এর যেখানে ও টুইট করেছিল তাকেই সেখানেই ও রিটুইট করে জানায় যে এই যে রুলিংটা যেটা ছিল ফিফার, সেই রুলিংটা কিন্তু ফিফা যখন বার করেছে হি গেভ 3 ইয়ার্স, মানে গোয়িং ফরওয়ার্ড 3 বছর প্রত্যেকটা ফেডারেশনকে, যে তোমরা এটা নিজেদের অনুযায়ী তোমরা ইমপ্লিমেন্ট করো। ঠিক আছে, এবং
যে এক্সিস্টিং যেটা আমাদের কন্ট্রাক্ট থাকবে সেগুলো অবশ্যই এতে কিছু হ্যাম্পার হবে না। মানে দিস ওয়াজ হোয়াট আশিস নেগি সেড কি এই যে পুরো রুলিংটা দিস ইজ ইমপ্লিমেন্টেড ফ্রম 2022 অন ইন্টারন্যাশনাল ট্রান্সফার। সে সাপোজ আমি ইন্ডিয়া থেকে চলে গেলাম বাইরে কোথাও খেলতে, ইন্ডিয়ার বাইরে অন্য কোনো ফেডারেশনে ইন্টারন্যাশনাল ট্রান্সফার হলো, তখন কিন্তু এই রুলিংটা অ্যাপ্লিকেবল হলেও হতে পারে। বা ডোমেস্টিক ট্রান্সফারের মধ্যে যেমন এআইএফএফ এরই আন্ডারে মোহনবাগান থেকে দিল্লি যাচ্ছে, দিল্লি থেকে ইস্টবেঙ্গল যাচ্ছে, তো এই ট্রান্সফারগুলোর জন্য অ্যাপ্লিকেবল নয় আপাতত। মানে দ্যাট ইজ স্টিল অন দি ডিসক্রিপশন অফ দি অ্যাসোসিয়েশন যে সে কবে থেকে ওটা ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে? তো 27 এপ্রিল মানে জাস্ট আফটার আইএসএল শিল্ড জিতেছিল মোহনবাগান, 27 এপ্রিলে আশিস নাকি টুইটটা করে যে সিআরএস এর লোকজন কি কি খেয়ে কি পান করে তোমার তোর এই 10 বছরের কন্ট্রাক্ট কি করে চালু করে দিতে পারে, মানে অ্যালাউ করে দিতে পারে সিআরএস, যেখানে ম্যাক্সিমাম টেনিউর 5 বছরের অ্যালাউড। ঠিক আছে, তার সাথে কিছু না দেখে। এবং May 2 সে বলে, আশিস নাকি টুইট করে যে এই লোনের পুরো স্ট্রাকচারটা নিয়ে, রিসেন্ট ডেভেলপমেন্টস নিয়ে জানায়। এবারে বাকি আমরা জানি May 4 আইএসএল ফাইনাল ছিল, আইএসএল কাপ ফাইনাল ছিল, যেটা মুম্বাই সিটির কাছে মোহনবাগান হারে। এরপরে এই যে একটু আগে বললাম যে ট্রান্সফারের যে ওই মার্কেটটা নিয়ে একটা ওই লোন লিগালের একটা টুইট ছিল, সেটা একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট। এবার জুন 24-এ একটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রায় ইস্টবেঙ্গলের মুখের সামনে থেকে ইন্ডিয়াস কারেন্টলি দ্য বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া রাল থেকে মোহনবাগান মুম্বাই সিটি থেকে ছো মেরে নিয়ে আসে। আর অ্যাপারেন্টলি বলা হয় 1.5 কোটি টাকা ট্রান্সফার ফি ছিল মুম্বাই সিটিকে, যেটা মোহনবাগান পে করেছিল। অ্যান্ড আপুইয়া ওয়াজ গেটিং অ্যারাউন্ড 3 crores অফ স্যালারি। ঠিক আছে? তো আনোয়ার আলীর, যদি তোর মনে আছে, আনোয়ার আলীর কিন্তু কারেন্ট স্যালারি প্রথম বছর এন্ডে ছিল 1.5 কোটি টাকা, এবং সেকেন্ড 4-3টে সিজন ছিল 2.5 কোটি টাকা ইন দি মোহনবাগান কন্ট্রাক্ট। এবারে July 9, নাও দ্য রিসেন্ট টাইমস কামিং, এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফার উইন্ডো চলছে, জুনে আপুইয়া সাইন হয়ে গেছে। July 9 আনোয়ার আলী মোহনবাগানকে একটা মেল করে বলে যে বস, আমি পার্মানেন্ট মুভ চাই, আর আমি এই লোন ডিল চাই না। তো গেট মি আ পার্মানেন্ট ডিল, বাট আই এম স্টিল আ প্লেয়ার অফ মোহনবাগান, I am still committed to Mohun and I want to play for Mohun. These were all part of his email to Mohun back then, July 9. July 10 রঞ্জিত বাজাজ, একটা খুবই পপুলার নাম অনেকের কাছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, কো ওনার দিল্লি ফুটবল ক্লাবের, তিনি একটা টুইট করেন এবং বলেন যে আনোয়ার আলী এই মুহূর্ত থেকে মোহনবাগানের সাথে লোন ডিলটা টার্মিনেট করেছে, আর দুটো আইএসএল ক্লাব ফ্রন্ট রানার্স আনোয়ার আলীকে সই করার জন্য। সো এখানে দুটো জিনিস হয়েছে। July 9 আনোয়ার আলী মোহনবাগানকে জানিয়েছে যে আমি আর মানে লোনে থাকতে চাই না, কিন্তু আমি মোহনবাগানে থাকতে চাই, আমাকে একটা পার্মানেন্ট মুভ দাও। July 10 রঞ্জিত বাজাজ টুইট করে দিয়েছে যে আনোয়ার আলী টার্মিনেট করে দিয়েছে তার কন্ট্রাক্ট, আর দুটো টপ আইএসএল ক্লাব আছে ফ্রন্ট রানার্স টু সাইন আনোয়ার আলী। এবার July 10 অ্যাপারেন্টলি জানা গেছে যে আনোয়ার আলী একটা পার্সোনাল টার্ম এগ্রি করে নিয়েছে ইস্ট বেঙ্গলের সাথে, হুইচ ইজ আ 5 year ডিল। অ্যান্ড এই 5 year ডিলে what will Anwar Ali get? Anwar Ali would get 2.5 crores of salary for the 3 years, for the initial 3 years. Then he will get 4 কোটি টাকা for the next 2 years. 4th and 5th year 4 কোটি টাকা স্যালারি পাবে। 2.5 কোটি টাকা প্রথম 3 বছর, 4 কোটি টাকা নেক্সট দুটো বছর। এবং এই দুটো বছর, প্রথম বছর 4 কোটি, পরের বছর 4.5 কোটি টাকা রয়্যালটি বোনাস পেয়ে যাবে ও ইস্ট বেঙ্গলের থেকে। And 2.5 crores of transfer fee would be paid to Delhi Football Club from East Bengal. তো টোটাল প্রায় 24.5 কোটি টাকার একটা টোটাল অফারিং হয় এখানে। অ্যান্ড আনোয়ার আলী অ্যাপারেন্টলি 10th জুলাই রাত্রে বা 10 জুলাই হোয়াট এভার বি দ্য টাইম, সেখানে ইস্ট বেঙ্গলের সাথে বসে এই টার্মশিটটা এগ্রি করে নেয়। আর যদি ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে July 9 ও মোহনবাগানকে জানিয়েছে যে বস, আমার একটা পার্মানেন্ট মুভ দাও। তো মোহনবাগানের প্রথম রেসপন্স থাকে July 12 তারা মেলে রিপ্লাই করে এবং বলে যে বস, তুমি মাঠে এসো, July 19 থেকে আমাদের প্রি সিজন শুরু হচ্ছে, তুমি জয়েন করো আমাদেরকে, বাকি কথা পরে হবে। এবার সবাই জানে মোহনবাগানে জয়েন করেনি আনোয়ার আলী, অ্যান্ড দ্যাট কল্ড আপ দি অ্যাপিলস ফ্রম প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যেখানে 3টে পার্টি অ্যাপারেন্টলি প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে রিচ আউট করেছিল। মোহনবাগান রিচ আউট করেছিল ফর দ্য রিজন কি আনোয়ার আলীকে ইন্ডিউস করা হয়েছে, আর আনোয়ার আলী ইন্ডিউস করেছিল যে তার এই ট্রান্সফার, তার এই লোন মুভটা চলবে না, সে লোন মুভ চায় না, সে ফাইন্যান্সিয়ালি আরো স্টেবিলিটি চায়, তো তাই সে পার্মানেন্ট মুভ চায়। আর দিল্লি ফুটবল ক্লাব বলেছিল যে এই যে নতুন যে ফিফা রুলিংটা এসছে, যার ফলে তোমার লং টার্ম লোন কন্ট্রাক্টস আর ইলিগাল, সেই হিসেবে তারাও টার্মিনেট করছে এই কন্ট্রাক্টটা। ঠিক আছে? এটা এই সব করে সবাই রিচ আউট করেছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি August 3 প্রথমবার মিট করে, এবং August 3 তারা
তিনটে জিনিসের উপর কথা হয়। একটা হচ্ছে যে এনওসি আনোয়ার আলীকে দেওয়া হবে কিনা, সেকেন্ড জিনিস হচ্ছে যে টার্মিনেশনটা হয়েছে কন্ট্রাক্টের সেটা জাস্ট না আনজাস্ট, থার্ড জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কত মানে এই যে টার্মিনেশনটা সেটা যে জাস্ট বা আনজাস্ট তার বেসিসে কম্পেনসেশন পাবে মোহনবাগান না কম্পেনসেশন দিতে হবে মোহনবাগানকে। ঠিক আছে, এই তিনটে ছিল প্রাইমারি জিনিস যেটার পিছনে হিয়ারিং টিয়ারিং হয়েছিল ইস্ট বেঙ্গল। সেই হিয়ারিং এ অ্যাপারেন্টলি শোনা যায় খালি মোহনবাগান ছিল আর আনোয়ার আলী ছিল, আর আনোয়ার আলী লয়ার্স ছিল অবভিয়াসলি। অ্যান্ড মোহনবাগান শোনা যায় যে চার্জ করেছিল আনোয়ার আলীকে, মোহনবাগান লয়ার্সরা, যে ওরা বলেছিল যে আনোয়ার আলী যে কদিন মোহনবাগান সেট আপে ছিল কখনো নেভার রিস্ট আউট টু মোহনবাগান এনি অফ দি মোহনবাগান অফিসিয়ালস টিম ম্যানেজমেন্ট অর আস্ক ফ্রম দেম কি আমার কন্ট্রাক্টটাকে পার্মানেন্ট করে দেওয়া হোক বা আমার পয়সাটা একটু বাড়িয়ে দেওয়া হোক, কোনো রকম কোনো ডিসকাশন সে যায়নি। অ্যান্ড শুধু তাই নয়, সে আরেকটা জিনিস যেটা মোহনবাগান খুব ইন্টারেস্টিংলি করবার চেষ্টা করেছে, যে আনোয়ারকে বলেছিল তুমি মুখে বলো নিজে যে তুমি মোহনবাগানে খেলতে চাও না। ঠিক আছে, কারণ সবকিছু স্টার্ট হয়েছে কিন্তু একটা ইমেল থেকে আনোয়ারের, আর প্রথম অফিসিয়াল কমিউনিকেশন যদি আমি দেখি সোশ্যাল মিডিয়াতে সেটা রঞ্জিত বাজাজের, যে কো ওনার দিল্লি ফুটবল ক্লাবের। তো মোহনবাগানের পয়েন্ট ছিল যে তুমি অন্য কারোর কথা শুনে কিছু করো না, নিজে মুখে বলো যে তুমি মোহনবাগান খেলতে যাও। তো তাকে পিএসসি ওটা শোনেনি, প্লেয়ার স্ট্যাটাস কমিটি ওটা শোনেনি, বলে যে আনোয়ার আলীকে রিপ্রেজেন্ট করছে যখন তার লিগাল এড, তো তার লিগাল এডই আনোয়ার আলী, সো ইউ গট টু স্পিক উইথ দি লিগাল এড। তো যাই হোক, জুলাই অগস্ট 10-এ প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রথম অর্ডার পাস করে, সেটাতে সে বলে যে ইস্ট বেঙ্গল ইজ ফ্রি টু সাইন আনোয়ার আলী অন আ প্রি এগ্রিমেন্ট। অ্যান্ড দেন ইট ওয়াজ অলসো সেড দ্যাট কি একটা শো কজ দেওয়া হয় যে দিল্লি ফুটবল ক্লাবকে এবং ইস্ট বেঙ্গলকে, যে তাদের এক্সপ্লেন করতে যে তারা যে ইনভলভ ছিলেন না প্লেয়ার ইন্ডিউস করাতে, সেটাকে এক্সপ্লেন করো। অ্যান্ড দ্যাট ওয়াজ আর তাদেরকে এই এক্সপ্লেনেশন করার জন্য অ্যারাউন্ড 22 অগস্ট অব্দি টাইম দেওয়া হয়। তো 22 অগস্টের পরে যখন 10 অগস্টে এই হিয়ারিং চলে আসে, মানে 12 আগস্টে ইস্ট বেঙ্গলে সই করে নেয় আনোয়ার, 13 আগস্ট ইস্ট বেঙ্গলে আনভিল হয়ে যায় আনোয়ার, ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আমাগো আনোয়ার আমাগো আনোয়ার বলে বলে সবাই ভিডিও ফিডিও বানায়। এবং তারপরে September 10 আজকের বা কালকের পিএসসি হিয়ারিং বা অর্ডার। এই ছিল ওভারঅল টাইম লাইনটা। যা যা শুনলাম তো তোর কাছে অর্ণব, সেটা হচ্ছে বিশাল ইন্টারেস্টিং ফ্যাক্টস। অ্যান্ড আমার মতো অনেক দর্শক বন্ধুরাই এত কিছু ফ্যাক্টস জানতো না। ভেতরে এত রকমের গেম, মানে আনোয়ার আলী একটা অনেক স্কিলফুল প্লেয়ার তো মাঠে দেখেছি, বাট মাঠের বাইরেও যে এত ভালো স্কিলফুল প্লেয়ার সেটা আমরা এখন এখন জানতে পারছি। প্লাস এই যে রুলস এন্ড রেগুলেশন, যেটা ফিফা রুলস এন্ড রেগুলেশন প্লাস ট্রান্সফার মার্কেট যে রুলস এন্ড রেগুলেশন, সেটার অনেক গাফিলতি ছিল, যেটা আমরা জানতে পারলাম যে বিভিন্ন টুইট এর থ্রু দিয়ে, যেগুলো ভুল ভুল অনেক কিছু দেখিয়েছে। কারণ হয়তো সেগুলো থেকে এআইএফএফও নিজে শিক্ষা নেবে যে অনেক জায়গায় অনেক গাফিলতি আছে, সেগুলোর মধ্যে আরো ভালোভাবে নজর দেওয়া। অ্যান্ড প্লেয়ার ট্রান্সফার, বিভিন্ন ক্লাবস, বিভিন্ন ইনভেস্টার্সরা কিভাবে প্লেয়ারদেরকে এক টিম থেকে আরেকটা টিম পয়সার একটা লোভ দেখিয়ে বা রং রিজনসে একটা রুলস না ফলো করে এই যে ট্রান্সফার গুলো করছে, সেগুলো কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব একটা ভালো জিনিস নয়। আর এটা খুব বাজে এক্সাম্পল সেট করছে, কারণ হচ্ছে আনোয়ার আলী একটা ইয়াং প্লেয়ার, তার এখন খেলার সময়। অ্যান্ড তার খেলার ছাড়া এখন ওনার মানে ইচ্ছে বা যেটা মন সেটা অন্য দিকে চলে গেছে, and সেটা খুব আমাদের কাছে দুঃখিতজনক জিনিস। কারণ আমরা চাই ভালো ফুটবলার ভালো ফুটবল খেলুক, দর্শক বন্ধুদের ভালো ফুটবল উপহার দিক, and সেটাই আমরা কামনা করি। আমরাও চাই ভালো ফুটবল হোক, যেমন আগের বার মোহনবাগান আইপিএল সিল জিতেছে, and আমরা আশা করেছিলাম মোহনবাগানের হয়ে এবছরও খেলবে। বাট যাই না, ব্যাক অফ দ্য মাইন্ড যেটা শুনলাম, ভেরি ডিসহার্টেনিং টু হিয়ার অল দোজ থিংস। অ্যান্ড আমি চাই না যে এইসব আর মানে কোনোদিন কোনো প্লেয়ার করুক, আর এই শিক্ষাটা নিয়ে যাতে কোনো টিমস বা ইনভেস্টাররাও সেইভাবে যাতে ইললিগেলি কোনো কিছু ট্রান্সফার যাতে না হয়। সো আমরা নেক্সট যে সেগমেন্ট যাব সেটা হচ্ছে এর পরে কি হবে, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ফর আনোয়ার আলী। সো মানে এখানে সিনটা হচ্ছে যে মানে অনেক খবর শোনা যাচ্ছে যে দিল্লি হাইকোর্টে গিয়ে একটা তোর ওই স্টে অর্ডার আনা হবে এই অর্ডারটার উপরে, যাতে আনোয়ার আলী কিছুদিনের জন্য খেলতে পারে। বাট সিনটা হচ্ছে যে এগুলো সবই ভুয়ো কথা। ঠিক আছে, আলটিমেট জিনিস যেটা হবে, বিকজ দিস ইজ দ্য স্পোর্টিং ল অ্যান্ড স্পোর্টিং ডিসিশন হ্যাজ বিন মেড বেসিস সাম স্পোর্টিং ডিসকাশনস, যেটাতে এআইএফএফ এর ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, উইচ ইজ কম্প্রাইজড অফ ওর মানে এক্স জাজেস লয়ার্স, মানে তাদের 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 একটা ডিসিশন, তারাও অনেক টাইম নিচ্ছে বিকজ তারাও জানে একটা ল্যান্ডমার্ক ডিসিশন, মানে একটা সবাই হয়তো নজর রাখবে, এবং তারাও অনেক পড়াশোনা করেছে, সবকিছু খতিয়ে দেখেই তারা ডিসিশনে পৌঁছেছে। তো কারেন্টলি হোয়াট ইজ দেয়ার ফর আনোয়ার আলী অ্যান্ড ইস্ট বেঙ্গল ইজ টু রিচ আউট টু দি অ্যাপিলস কমিটি, যাতে অ্যাপিলস কমিটিতে রিচ আউট করতে পারে তারা দুটো রিজনের জন্য। একটা হচ্ছে এই স্পোর্টিং যে ব্যানটা লেগেছে সেটা কমানোর জন্য, ফি কম্পেনসেশন ফিটা কমানোর জন্য, আর এই ট্রান্সফার উইন্ডো ব্যানটাকে কমানোর জন্য।
তো বাট এই সব কিছুর যখন কিছু হবে ডিসকাশন, তখন কিন্তু ব্যানটা চলবে। তো তারা যদি স্টে অর্ডার আনতে পারে ফ্রম দি অ্যাপিলস কমিটি, তাহলে হয়তো ব্যানটা কিছুদিন হয়তো পজ থাকবে, এবং হয়তো ইস্ট বেঙ্গলে নামলেও নামতে পারে আনবার, বাট হুইচ মাইট অলসো অ্যাগ্রিভেট থিংস। মানে হয়তো পরবর্তী দিনে হয়তো এই 4 মাসের ব্যানটাকে 6 মাসও হয়ে যেতে পারে যদি, কারণ মোহনবাগান অ্যাপারেন্টলি ইজ নট হ্যাপি উইথ দি হিয়ারিং। মোহনবাগান ওয়ান্টেড অ্যান 8 crore কম্পেনসেশন টু হোয়াট 2.5 crore দি এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি হ্যাজ অফার্ড। সো মোহনবাগানের কাছেও গ্রাউন্ড আছে যে তারাও অ্যাপিল করতে পারে যে তারা হ্যাপি নয় পুরো ইয়েটার জন্য। আর এই অ্যাপিলস কমিটিতে যদি পুরো ব্যাপারটা সলভ না হয়, তাহলে ক্যাশ বা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস ইন সুইজারল্যান্ডে যেতে পারে বিষয়টা। সো দিজ আর দি ওপেন চ্যানেলস, এখানে রিচ আউট করতে পারে এই পার্টিসরা, এবং তারপরে পরবর্তী দিনে দেখা যাবে কি হবে। হ্যাঁ, এখন রাস্তা অনেক দিক, বিকজ এখন আমাদের যে স্ট্যাটাস কমিটি যেটা জানিয়েছে, অবশ্য সেটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। হয়তো অনেকেই চ্যালেঞ্জ করবে, অনেকেই খুশি হবে না। অনেক যেমন মোহনবাগান খুশি নয়, বা ইস্ট বেঙ্গল হয়তো তাদের দিক থেকে খুশি নয়, বা আনোয়ার আলী হয়তো তার কিছু বক্তব্য থাকতে পারে, সেটাকে নিয়ে অ্যাপিল করতে পারে তার লিগেল টিম নিয়ে। তো আমরা যে নেক্সট জিনিসটা আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এটাতে লস কার হয়েছে, মানে হু ইজ এট লস ইন দিস হোল সাগা। সো আই থিঙ্ক লস, এভরিবডি ইজ অ্যাট লস। আনোয়ার আলী ইজ অ্যাট লস, ইন্ডিয়ান ন্যাশনাল টিম ইজ অ্যাট লস, মোহনবাগান ইজ অ্যাট লস, ইস্ট বেঙ্গল ইজ অ্যাট লস, এভরিবডি ইজ অ্যাট লস। মানে তুই যদি দেখিস, আনোয়ার আলী একটা, যেটা তুই বলছিলি যে একটা বেস্ট, ওয়ান অফ দি বেস্ট সেন্টার ব্যাকস ইন ইন কারেন্ট ইন্ডিয়া, সেটা ইয়াং প্লেয়ার। এমনিতেই ইন্ডিয়াতে ফুটবলাররা কম গেম টাইম পায়, তো আনোয়ার আলী গেম টাইম অবশ্যই কম। এই সিজনে এখনো স্টার্ট করেনি, আগের দিন সিরিয়ার সাথে বোধহয় প্রথম নেমেছিল এবং হাবড়েছে পুরো ম্যাচটাতে। তো আনোয়ার আলীর মতো প্লেয়ারকে না পাওয়াটা হচ্ছে মানলো মার্কোসের লস, ন্যাশনাল টিমের লস, এবং অবশ্যই একটা ইস্ট বেঙ্গলের লস। মানে ফ্রম দি পার্সপেক্টিভ অফ ইস্ট বেঙ্গল, আমি বলবো কার্লেস কোয়াদ্রাত, দি ইস্ট বেঙ্গল কোচ, সে কি চাইবে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সিজন একটা এমন প্লেয়ার ড্রেসিং রুমে ঢুকছে হুই ইজ দেয়ার ফর অল দি রং রিজনস, একটা একটা আপিভেল ক্রিয়েট করে দিয়েছে স্যালারির তার নিজের ড্রেসিং রুমে। মানে দের ইজ অলওয়েজ দ্যাট আন্ডারস্টেটমেন্ট আছে, এই প্লেয়ারটাই ব্যান খেয়েছে, এইসব একটা আলোচনা চলতে থাকবে, এটাও চাইবে না। সিমিলারলি তুই যদি দেখিস মোহনবাগান, মানে মোহনবাগান এই সিজনে আনোয়ার আলীকে কেন ওরা মানে পার্মানেন্ট কন্ট্রাক্ট দিতে পারলো না, কারণ মোহনবাগান কাছে পসিবলই ছিল না। কারেন্ট আরএসটিপি অনুযায়ী there are two players whom you can sign out of the player out of the bracket like the salary cap. তো তার জন্য মোহনবাগান অলরেডি আপুইয়াকে সাইন করে নিয়েছে এই সিজন, আর জেমি ম্যাকলারেনকে সাইন করেছে, দে আর কি ফরেনার। তো এই দুজনকে তারা অলরেডি ইয়ের বাইরে রেখেছে। তো মোহনবাগানের জন্য পসিবলই নয় আনোয়ার আলীকে সাইন করানো। এবং আনোয়ার আলী যদি দেখিস, তার কিন্তু পয়সার কিন খুব একটা হচ্ছে না, 2.5 কোটি টাকাও মোহনবাগানে এই বছরই পেতো, সেটাই ও পাবে ইস্ট বেঙ্গলকে। ফালতুকাও দুটো দুটো ক্লাবের থেকে খিস্তি খাবে, বেকার মোহনবাগান ফ্যানরাও গাল দেবে, আর ইস্ট বেঙ্গল ফ্যান যদি ভালো না হয় তো ইস্ট বেঙ্গল ফ্যানরাও গাল দেবে। মানে 30-32 কোটি টাকার একটা একটা টোটাল ধাক্কা, মানে 24 কোটি টাকার তোর ভাব, 24 কোটি টাকার এই যে টোটাল ট্রান্সফারের পিছনে ইস্ট বেঙ্গল লেগেছে, প্লাস 13 কোটি টাকার একটা খরচা। তো 30-32 কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারের পিছনে, মানে ইউ থিঙ্ক কি কতটা, মানে ইন্ডিয়ান ফুটবলে পয়সা এসছে, আইএসএল এ পয়সা আছে, বাট এতনা भी पैसा नहीं है कि 30-35 crores you pay for a center back who will not give you 20 goals, রাইট? আই মিন, তো ইস্ট বেঙ্গলের লস, এবং সবচেয়ে বড় কথা মোহনবাগানের লস। মোহনবাগান যেরকম বলছিলাম যে মোহনবাগান ওয়ান্টেড টু প্লে উইথ ওয়ান ফরেন ডিফেন্ডার দিস সিজন অ্যান্ড আনোয়ার আলী ইজ কোয়ালিটি ইজ লাইক আ ফরেন প্লেয়ার। তো আনোয়ার আলী অ্যান্ড ওয়ান ফরেন ডিফেন্ডার, যাতে কি ওর তিনটে অ্যাটাকিং প্লেয়ার দিমি পেট্রাটস, জেসন কামিন্স আর জেমি ম্যাকলেন, তিনজনকে একসাথে নামাতে পারে, বা গ্রেগ স্টুয়ার্ট, যে ওর যে তিনটে মেন ইনভেস্টমেন্ট, তাদের মধ্যে অ্যাপারেন্টলি দুজনকে হয়তো বসতে হবে রিজার্ভ বেঞ্চে, কারণ আনোয়ার আলী নেই। উই নিড টু প্লে, উই মাইট মোহনবাগান মাইট হ্যাভ টু প্লে আ সেকেন্ড ফরেন ডিফেন্ডার। তো পুরো টিম কম্বিনেশন মোহনবাগানের জন্য কেটে গেছে। তো মানে হি ইজ, তো আমার মনে হয় না এনিবডি ইজ এট গেম হেয়ার। তো আমি যেটা বলবো, ইট ইজ এ টোটাল লস ফর ইন্ডিয়ান ফুটবল, বিকজ এই বয়সে একটা স্কিলফুল প্লেয়ার খেলাটাই আমরা দেখতে চাই। এইসব রং রিজেন্স আমরা শুনতেও চাই না, আমরা মানে এইসব জিনিস নিয়ে একটা প্লেয়ারও কেউ এইসবের মধ্যে পড়া উচিত নয়। কারণ এই এজে এত ভালো একটা স্কিলফুল প্রমিসিং প্লেয়ার, যার এই তো খেলা শুরু, অ্যান্ড ইন্ডিয়ান খেলা বল বা আইএসএল খেলা বল, ক্লাব ফুটবল বল, সব থেকে বড় কথা হচ্ছে দর্শক বন্ধুরা যেটা একটা ভালো ফুটবল খেলা দেখতে চায়, একটা ভালো প্লেয়ারকে উঠতে দেখতে চায়, সেটা একটা উঠছিল, আর সেটার মধ্যে একটা মানে আমরা দেখতে পেলাম একটা খারাপ একটা ট্রান্সফারের জন্য একটা নিজের একটা আমরা ভালো খেলা দেখতে পাবো না। এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের লস, এন্ড ইন্ডিয়ান ফুটবল দর্শকদের একটা লস, যে একটা আমরা ভালো প্লেয়ারকে দেখতে পাবো না। যেটা তুই সেটা বললি যে একটা ড্রেসিং রুমে যেটা একটা অবভিয়াসলি এবার থেকে ও যে একটা ইন্সপিরেশন ছিল, সেই ইন্সপিরেশনটা আর করবে না, মানুষজন তাকে নিয়ে একটা রং রিজেন্স নিয়েও উনি জড়িত থাকবেন। তো সেটা একটা লস আমি বলবো। তো at the end আমি বলবো, do you see anybody who is at gain in this whole saga? Means we are always talking about loss about all these things, but anybody is a gain? অ্যাবসলিউটলি দ্য বিগেস্ট পার্সন হু ইজ দ্যাট গেইন ইজ দ্য কিংপিন। যে যে আমার মনে হয় যে আনোয়ার আলীর যখন প্রথম কামব্যাকটা হয়েছিল, যে মানুষটা তাকে তার তার পিছনে দাদার মতো দাঁড়িয়েছিল, সেই রঞ্জিত বাজাজই হচ্ছে আমার মনে হয় দ্য ম্যাক্সিমাম গেনার। তুই চিন্তা কর, একটা প্লেয়ারকে বিক্রি করে হি আর্ন 4.5 crores ইন ট্রান্সফার মার্কেট,
ইন অ্যাজ ট্রান্সফার ফি। মানে ইট ইজ লাইক কি একটা মানে সেকেন্ড ডিভিশন স্প্যানিশ লিগ ক্লাব এসে একটা প্লেয়ারের জন্য মোহনবাগান সরি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুজনের কাছ থেকেই ট্রান্সফার ফি নিয়েছে। আর ট্রান্সফার ফি অফ 5 crore ইন ইন্ডিয়ান সেট আপ ইজ আনম্যাচড। তো 5 কোটি টাকা সে দুটো একটা প্লেয়ারকে বিচে দুটো ক্লাবে রাইভাল ক্লাবকে বিচে তুলে নিয়েছে, ঠিক আছে। তো ওর হি ইজ অ্যাট গেন। সেকেন্ডলি আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি রঞ্জিত বাজাজ ফ্রম দি স্টার্ট ফ্রম ডে ওয়ান হি নিউ কি ও যেটা করছে সেটা একটা ট্রান্সফার ব্যান এনে দেবে। তাই তুই যদি দেখিস ওর যে কন্ট্রাক্টটা সই করেছে ইস্ট বেঙ্গলের সাথে, তাতে ওর স্যালারিটা কম। থার্ড আর ফোর্থ আর ফিফথ সিজনে একটা রয়্যালটি বোনাস অ্যাড করেছে, যাতে কি হয় এই যে অ্যাভারেজটা 8.4 crores যেটা কাউন্ট হয়েছে সেটা কিন্তু আরো বেশি হয়ে যেত যদি ওর স্যালারিটা বেশি থাকতো। থার্ড যে জিনিসটা এখানে রঞ্জিত বাজাজ করে সেটা হচ্ছে ওর ইস্ট বেঙ্গলের সাথে কন্ট্রাক্টে এটা লেখা আছে যদি কোনো ফাইন বা কোনো রকম কম্পেনসেশন দিতে হয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা সাবসিকুয়েন্ট ব্যান্সের থ্রু, সেইটা কিন্তু ইস্ট বেঙ্গল বিয়ার করবে আর আনোয়ার আলী বিয়ার করবে। তো ইউ নো ইট ভেরি ওয়েল হু ইজ অ্যাট গেম। আর মানে অবভিয়াসলি তার অনেক কন্ট্রিবিউশন আছে রঞ্জিত বাজাজের ইন টার্মস অফ ইন্ডিয়ান ফুটবল, বাট অ্যাজ আ ফুটবলিং ফ্যান তিনি যে মিসট্রাস্টটা তৈরি করলেন ট্রান্সফার মার্কেটে এবং লং টার্ম কন্ট্রাক্ট যেটা একটা ফুটবলারকে অনেক বেশি হেল্প করতো ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি দিচ্ছিল, এবং দিস হ্যাজ সার্টেনলি ক্রিয়েটেড অ্যান এরা অফ আনসার্টেনিটি অ্যারাউন্ড ইন্ডিয়ান ফুটবলিং ইকোসিস্টেম। আর আনোয়ার আলী তো মানে কি বলবো, আনোয়ার আলী বড় দাদার কথা শুনেছেন, এবার আনোয়ার আলী বুঝবেন যে উনি গেনে আছেন না লসে আছেন, সেটা তো উনিই বলতে পারবেন। বাট আমার মনে হয় তার বড় দাদার কোনো লস হয়নি। হি ইজ আলটিমেটলি দ্য ওয়ান হু ইজ অন আ স্লিপ অ্যাট আ বেড অফ নোটস। হ্যাঁ, এনিওয়েজ আমরা গেন লস সেটা হলে, বাট আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা লস, ইন্ডিয়ান দর্শক বন্ধুদের জন্য লস, আমাদের মতো ফুটবল দর্শকদের জন্য লস। তো আশা আমরা এখানেই এই ভিডিওটাকে শেষ করছি। আশা করছি দর্শক বন্ধু আপনাদের এই আনোয়ার আলী সাগাটাকে নিয়ে আপনারা অনেক কিছু জানলেন, অনেক কিছু তথ্য জানলেন। অ্যান্ড আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি। টিউন থাকুন।